পর্ব ৫৭৩। বউয়ের মার। নীল মোটেও আশা করেনি যে মহেশ সেনাপতির তরফ থেকে এমন একটা প্রতিক্রিয়া সে পাবে। মনে মনে ভীষণই আবেগতাড়িত হয়ে পড়েছিল সে। একদিকে মহেশ সেনাপতির কথা যেমন সে অগ্রাহ্য করতে পারছিল না, তেমন অন্যদিকে সে বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত। আমি খুব ভালো করেই জানি যে বলরাম সেনাপতি আমার বাবা, কিন্তু আমার বাবা তোমার কথা ভেবেই ইম্পেরিয়াল ক্যাপিটালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি বাবার ইচ্ছের খেয়াল না রাখলে একজন সুযোগ্য সন্তান হয়ে উঠব কি করে? এটা আমার বাবার শেষ ইচ্ছা হলেও তো হতে পারে। ওনাকে প্রাণেও তো তুমিই বাঁচিয়েছিলে। এখন তাহলে তোমার প্রাণের ঝুঁকি আমি নিই কি করে? মহেশবাবুর গলা যথেষ্ট দৃপ্ত শোনালো। শুনে মনে হলো নিজের সিদ্ধান্তে তিনি অবিচল। মহেশবাবুর কথা শুনে শুধু নীল নয়, সেই সঙ্গে নন্দদুলাল তালুকদার আর রবি সমাদ্দারও যথেষ্ট অবাক হয়েছিলেন। তারা কেউই মহেশবাবুর মুখ থেকে এমন কথা আশা করেননি। মিস্টার সেনাপতি, আপনার কি আমার কোনো কথায় খারাপ লেগেছে? এরকম কিছু হলে আপনি নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কিন্তু কোনো প্রয়োজন নেই। নিজে থেকেই বলে উঠল রবি সমাদ্দার। মহেশবাবুর উত্তর শুনে এখনো তার মাথা টলমল করছে। রবি একদম ঠিক কথা বলেছে মহেশ। এখানে তো বাইরের লোক কেউ নেই। মনের ভেতরে কোনো কিছু চেপে রাখলে আমাদেরকে খুলে বলো। তোমার মনের অবস্থা তো আমরা সবাই বুঝতে পারছি। মহেশবাবুর কাঁধে হাত রেখে বললেন নন্দদুলাল তালুকদার। বন্ধুকে কিভাবে একটু সাহায্য করবেন কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না তিনি। না না, তোমরা সবাই আমাকে ভুল বুঝছো, হাত নেড়ে বললেন মহেশ সেনাপতি। আমার মাথার ভেতর সবকিছু একদম পরিষ্কার হয়ে গেছে। আমি আবেগের বশে কিছু বলিনি। যা কিছু বলেছি পরিস্থিতি বিশ্লেষণ করে তারপরেই বলেছি। নীল, তুমি কিন্তু আমার কথায় ভুল বুঝো না। বেশ অনেকক্ষণ হতভম্ব হয়ে থাকার পর অবশেষে সম্বিত ফিরে পেল নীল। অপ্রস্তুত হয়ে মাথা চুলকোতে শুরু করল সে। সে বুঝে উঠতে পারছিল না যে নিজের মনের ভাব প্রকাশ করবে কিভাবে। ঠিক আছে মিস্টার সেনাপতি যখন বলছেন তখন তাই হোক। অসহায় ভঙ্গিতে মহেশবাবুর দিকে তাকিয়ে বলল নীল। তার এখনো মনে হচ্ছিল যে শেষ মুহূর্তে মহেশবাবু নিজের মত পাল্টে না ফেলেন। তবে নীল যেমনটা ভাবছিল তেমন কিছুই ঘটল না। স্বস্তির নিঃশ্বাস ফেলে মহেশবাবু বললেন, ঈশ্বরের অশেষ কৃপা নীল যে তুমি আমার কথাটা বুঝতে পেরেছ। বিবেককে সরিয়ে রেখে আবেগের বশে কাজ করাটা কখনোই ভালো ফলাফল এনে দেয় না। প্রতিটা পদক্ষেপ আমাদের খুব ভাবনা চিন্তা করে ফেলতে হবে। আর এই মুহূর্তে তোমার একমাত্র কাজ হলো কলকাতায় নিজের সেনাবাহিনী তৈরি করা। ওরা লড়াইয়ের উপযুক্ত হলে একদিন তুমি নিশ্চয়ই ইম্পেরিয়াল ক্যাপিটালের মাটিতে পা রাখতে পারবে। বন্ধুর কথা শুনে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন নন্দদুলাল তালুকদার। তার চোখে এক অদ্ভুত জিজ্ঞাসা। দেখে মনে হলো মনের মধ্যে তার হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু সে সমস্ত কিছুই শব্দতে প্রকাশ করতে পারছেন না তিনি। নীল যখন আমাদের সাহায্য করতে রাজি হয়েছে তখন আর বাবাকে নিয়ে চিন্তার কোনো কারণ আমার নেই। নীল, বাবার সমস্ত ভালো মন্দের দায়িত্ব আমি তোমার উপরেই ছাড়লাম। নীলের হাতে বাবার দায়িত্ব তুলে দিয়ে আশ্বস্ত ভঙ্গিতে তালুকদার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন মহেশ সেনাপতি। মিস্টার সেনাপতির ভাবনা চিন্তা যে এতটা অন্যরকম হতে পারে সে কথা আমি ভাবতেই পারিনি। মহেশবাবুর কথাগুলো যেন এখনো ঠিক বিশ্বাস করে উঠতে পারছিল না নীল। তার মাথার ভেতর এখনো তোলপাড় হয়ে চলেছে। মহেশের মনের কথা পড়া অতটা সহজ নয়। শুধু তুমি কেন, এত বছর পরে আমিও মাঝে সাঝে বোকা বনে যাই। দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর মুখে নন্দদুলাল বাবু আরও বললেন, নীল, মহেশকে কিছু কম ভেবো না। ও যা কিছু বলে গেল সেসব সত্যিই করে দেখানোর ক্ষমতাও রাখে। বলরাম সেনাপতির মৃত্যুর পর সেনাপতি পরিবারের সমস্ত দায়িত্ব যদি মহেশের হাতে যায়, জানবে তার কারণ বলরাম বাবু নন, মহেশ নিজে। নন্দদুলাল বাবুর কথা শুনে আরও একবার ধাক্কা খেল নীল। যদিও তার স্পষ্ট মনে আছে যে প্রথমবার যখন সে সেনাপতি বাড়িতে পা দিয়েছিল তখনই মহেশবাবুর কার্যকলাপ দেখে সে বুঝতে পেরেছিল যে তিনি কোনো সাধারণ মানুষ নন। নীল, তুমি দুর্গাপুরে আসবে সে কথা আমাকে আগে বলনি কেন? অন্তত তোমার খাওয়ার দাওয়ারের তো একটা ব্যবস্থা করে রাখতে পারতাম। অবশেষে প্রাণ ভরে নীলকে দেখার সুযোগ পেয়েছিলেন নন্দদুলাল বাবু। নীলের প্রতি স্নেহ উপচে পড়ছিল তার। কথা শেষ করে নন্দদুলাল বাবুর হিরেনবাবুর কথাগুলো মনে পড়ে গেল। হিরেনবাবু সবসময় বলেন, ছেলে হবে নীলের মতো। এত কম বয়সেই নীল নিজের প্রতিপত্তি বিস্তার করেছে। সম্রাট অশোকের সাম্রাজ্যের কথা বাদ দিলেও এত কম বয়সে আর কটা ছেলে ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপ আর ধারা পরিবারের মতো শক্তিশালী প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো ক্ষমতা রাখে? তাছাড়া নীলের সাথে ক্যাপিটাল এম্পায়ারের গভীর সম্পর্ক রয়েছে। ভৈরব গাঙ্গুলি স্বয়ং নীলকে সমস্ত রকম সাহায্য করতে সদা প্রস্তুত। এইসব কারণে নন্দদুলাল বাবু নীলকে একটু বেশিই স্নেহ করেন। নীলকে দেখে তিনি মনে মনে ভাবলেন, কাকলির সঙ্গে নীলের বিয়েটা হয়ে গেলে কতই না ভালো হতো। এরকম একটা ছেলের স্বপ্নই তো আমি আজীবন দেখে এসেছি। কাকু, আমি আসলে এখানে সেনাপতি পরিবারের হাবভাবটা একটু যাচাই করতে এসেছিলাম। সম্রাট অশোকের সাম্রাজ্যের বিশ্বস্ত যোদ্ধাদেরকে আমি ইতিমধ্যেই খবর দিয়ে দিয়েছি, আর খুব শিগগিরই ওরা দুর্গাপুরে এসে পৌঁছবে। আপনাকে কিন্তু ওদের খেয়াল রাখতে হবে। একটু ইতস্তত করে নীল আবার বলল, দুলাল কাকু, আমাকে হয়তো এখনই কলকাতায় ফিরে যেতে হবে। ওখানেও কয়েকটা ঝামেলা মেটাবার আছে। তা বলে এখনই চলে যাবে? এত কিসের কাজ? তোমার মা বাবাও তো এই বাড়িতেই রয়েছেন। ওদের সাথে এক কাপ চা খেয়ে যাওয়ার সময়ও কি তোমার হাতে নেই? ওদের সাথেও কি তুমি দেখা করবে না?
একটু অসন্তুষ্ট হয়েই জিজ্ঞেস করলেন নন্দদুলাল তালুকদার, ক্ষমা করবেন কাকু, কিন্তু এই মুহূর্তে আমার চা খাওয়ার কেন, দম ফেলারও ফুরসত নেই। আমার হয়ে আপনি না হয় ওদের সাথে আরো একটু বেশি গল্প করে নেবেন। ক্ষমাপ্রার্থী হয়ে বলল নীল। এরপর আর নীলকে করার মতো কোনো প্রশ্ন নন্দদুলাল বাবুর কাছে ছিল না। তিনি বেশ ভালো করেই বুঝতে পারছিলেন যে নীল কতটা ব্যস্ততার মধ্যে রয়েছে। দুর্গাপুরে এসেই যখন সে আবার কলকাতা ফিরে যেতে চাইছে, তার মানে নিশ্চয়ই কোনো জরুরি প্রয়োজন থাকবে। ওদিকে তখন কলকাতার দ্য এনএ ভিলাতে আরাম করে বসেছিল আদ্রিতা। তার মাথাটা নিচু করা, চোখ কফি টেবিলের দিকে নিবদ্ধ। তার মুখ দেখে বিশেষ কিছুই বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে কোনো সাধু পুরুষ যেন আধ্যাত্মিক জগতে হারিয়ে গিয়েছে। প্রিয়াঙ্কা আদ্রিতার ঠিক পাশেই বসেছিল। শীত পেরিয়ে গরম পড়তে শুরু করেছে। বাজারে ওঠা নতুন লিচু ছাড়িয়ে খেতে বেশ ভালোই লাগছিল তার। বান্ধবীকে এরকম মুষড়ে পড়তে দেখেও কিছু করার ছিল না প্রিয়াঙ্কার। দেখ আদ্রিতা, আমি তোকে অনেক বুঝিয়েছি, তোর কাছে কি একটা উত্তর আমি আশা করতে পারি? আদ্রিতাকে পই পই করে বোঝানোর পরেও তার তরফ থেকে কোনো উত্তর প্রিয়াঙ্কা এখনো পর্যন্ত পায়নি। প্রিয়াঙ্কার মনে হচ্ছিল সে বুঝি দেয়ালের সঙ্গে কথা বলছে। প্রিয়াঙ্কা, নীল কবে ফিরবে কিছু বলতে পারবি? রায়চৌধুরী পরিবার কি আমার মাকে আরো কষ্ট দেবে? আদ্রিতা মুখ খুলতেই প্রশ্নের বন্যা বইতে শুরু করলো। মায়ের জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে। তুই তো জানিস যে মা কেমন। ভালোভাবে থাকতে, ভালো ভালো খাবার খেতে মা ভালোবাসে। ওই রায়চৌধুরী বাড়ির লোকেরা মাকে কিভাবে রেখেছে কে জানে। কতদিন হয়ে গেল নীল বাড়ি ফেরেনি। বাড়িতে কি হচ্ছে ও কি কোনো খবর রাখে? সময় মতো ওরা না ফিরলে মাকে তো ওরা মেরে ফেলবে। নীলের আবার কিছু হয়ে গেল না তো? ব্যস্ত হয়ে প্রিয়াঙ্কা হাত নেড়ে আদ্রিতাকে শান্ত হতে বলল, আদ্রিতা, এত দুশ্চিন্তা করার কোনো দরকার তো তোর নেই। এখন মাথা ঠান্ডা রাখার সময়। যা কিছু এখনো ঘটেইনি সেসব নিয়ে শুধু শুধু ভাবছিস কেন? সারাক্ষণ এইসব উল্টোপাল্টা ভেবে চলেছিস তুই। আমি জানি, কিন্তু আমার সত্যি খুব চিন্তা হচ্ছে রে। কথাটা বলার সাথে সাথেই মাথাটাকে যেন আরো বেশি করে নিচু করে ফেলল আদ্রিতা। বান্ধবীর মুখে দুশ্চিন্তার ছাপ দেখে খারাপ লাগলেও একটু ইতস্তত করে প্রিয়াঙ্কা বলল, আদ্রিতা, শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু একটা কথা আমি তোকে জিজ্ঞেস করতে চাই। নীলদা আর চিত্রা আন্টির মধ্যে যদি যে কোনো একজনকে আহত হতেই হয়, তাহলে তুই কাকে বেছে নিবি? প্রিয়াঙ্কার প্রশ্ন শুনে মাথা তুলে তাকালো আদ্রিতা। তার দু চোখে জল টলটল করছে। অনবরত চোখ পিটপিট করতে করতে সে বলল, প্রিয়াঙ্কা, আমাকে সত্যি করে বল, তুই কি কিছু জানতে পেরেছিস? কোনো খবর পেয়েছিস? না আদ্রিতা, আমি তো এমনিই তোকে জিজ্ঞেস করছিলাম। লিচুর বাটিটা একপাশে সরিয়ে রেখে বান্ধবীকে জড়িয়ে ধরল প্রিয়াঙ্কা। তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই ঘটেনি। পৃথা আর বাকিরা নিজেদের সমস্ত লোককে কাজে লাগিয়ে দিয়েছে। ওরা সবাই এই মুহূর্তে রায়চৌধুরী বাড়ির উপর নজর রাখছে। কোচবিহারে নীলদারও চেনাশোনা প্রচুর লোক রয়েছে। কিন্তু এই পরিস্থিতি কি করে সামাল দিতে হবে সেটা নীলদা ছাড়া আর কেউ বলতে পারবে না। তাছাড়া ও বাড়ির লোকেরা নীলদাকে একা যেতে বলেছে। তাই যতক্ষণ না নীলদা ফিরছে ততক্ষণ আমাদের অপেক্ষা করতেই হবে। প্রিয়াঙ্কার কথা শুনে আর কোনো জবাব দিল না আদ্রিতা। আবার আগের মতোই মাথা নিচু করে বসে রইল সে। দুচোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো তার। মনের ভেতরে জমতে লাগলো দুশ্চিন্তার পাহাড়। হঠাৎই ঘরের মধ্যে এমন নৈশব্দ বিরাজ করতে লাগলো যে দুই বান্ধবীর নিঃশ্বাসের শব্দটুকু ছাড়া আর কিছুই শুনতে পাওয়া যাচ্ছিল না। এমন সময় হঠাৎ বাড়ির দরজা খুলে কয়েকজন লোক ঢুকল। প্রিয়াঙ্কা আর আদ্রিতা লোকটার দিকে তাকাতেই একেবারে হতবাক হয়ে গেল। বেশ কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকার পর অবশেষে সম্বিত ফিরে পেতে মুখে হাসি ফুটে উঠল তাদের। সরি, আসতে আমার একটু দেরি হয়ে গেল। মুচকি হেসে দুহাত বাড়িয়ে দরজা থেকে এগিয়ে এলো লোকটা, যাতে আদ্রিতাকে সে জড়িয়ে ধরতে পারে। নীল ছাড়া এমন দুঃসাহস আর কার আছে? আসলে নীল যখন প্রাচীন পাহাড় থেকে ফিরে এসে ক্যাম্পিং ইভেন্টের দিকে যাচ্ছিল, তখনই পৃথার ফোনে চিত্রার ঘটনাটা জানতে পেরেছিল সে। কিন্তু সেনাপতি বাড়ির সমস্যাটা নীলের কাছে বেশি জরুরি কেন, সেই উত্তর প্রায় সকলেরই জানা। তাই নীল সবার আগে দুর্গাপুরে গিয়ে সেনাপতি বাড়ির সমস্যা সমাধান করে তারপর কলকাতায় ফিরেছে। নীলকে দেখে নিজের জায়গা ছেড়ে বড় বড় পা ফেলে তার দিকে এগিয়ে গেল আদ্রিতা। হঠাৎই তার আচরণ সম্পূর্ণ বদলে গিয়েছে। কোথায় ছিলে তুমি? না আমার ফোন তুলছ, না আমার একটা মেসেজের উত্তর দিচ্ছ। তুমি জানো যে তোমার জন্য বাড়িতে কত বড় ঝামেলা হয়ে গেছে? আদ্রিতা যে এমন করে ঝাঁঝিয়ে উঠতে পারে সেটা কেউই আশা করেনি। প্রিয়াঙ্কা নিজের জায়গায় যেন একেবারে স্ট্যাচু হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, নীলের কাছাকাছি পৌঁছতেই আদ্রিতা তার গালে ঠাটিয়ে মারল এক চড়। তবে নীল তার উত্তরে কিছুই বলল না। নিজের স্ত্রীর এমন আচরণে হতবাক হয়ে গিয়েছিল সেও। নীল ভেবেছিল যে সে ফিরে আসলে আদ্রিতা বুঝি তাকে দেখে প্রচণ্ড খুশি হবে। বউকে জড়িয়ে ধরার জন্য সে দুহাত বাড়িয়েও দিয়েছিল। কিন্তু সে স্বপ্নেও ভাবেনি যে ভালো ব্যবহার আশা করাটাও তার জন্য একটা দুঃস্বপ্নের মতো। ভীম টুডু আর ডিভাইন ল্যান্ডের বাকি লোকেরা নীলের কাছাকাছি দাঁড়িয়েছিল। এমন আশ্চর্য ঘটনায় হতভম্ব হয়ে গিয়েছিল তারাও। তবে সম্বিত ফিরে পেতেই পায়ে পায়ে নীলের দিকে এগিয়ে গেল তারা। নীলকে আড়াল করে আদ্রিতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল প্রত্যেকে। মল্লারের মাথাটা প্রথম থেকেই একটু গরমের দিকে।
অপেক্ষা না করেই সে নিজের তলোয়ারখানা খাপ থেকে বের করে ফেলল। এখন শুধু নীলের আদেশের অপেক্ষা। নীল আদেশ করলেই এক কোপে আদ্রিতার মাথা কেটে উড়িয়ে দিতে পারে সে। তবে আদ্রিতার মাথাটা এতক্ষণ একটু শান্ত হয়ে এসেছে। হতবুদ্ধির মতো নিজের জায়গায় দাঁড়িয়ে রইল সে। ভীম, টুডু আর বাকিদেরকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে শূন্য চোখে সে চেয়ে রইল নীলের দিকে। এবার কি করবে নীল? চিত্রাকে কি সে উদ্ধার করতে পারবে? প্রিয়াঙ্কার বোঝানোর পরে কি আদ্রিতার মনে নীলের প্রতি কোনো পরিবর্তন আসবে? নীলাদ্রিতার সম্পর্কটা কি টিকে থাকবে? নিজের বিয়েটা কি শেষ পর্যন্ত বাঁচাতে পারবে নীল? নাকি আবার তার দেখা হয়ে যাবে শালিনীর সঙ্গে?